নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাত পেরোলেই রাজ্যের ভোট গণনা, তার আগেই পারদ চড়ছে বাংলার রাজনীতিতে। স্ট্রং রুমগুলি ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই ঘটনা যেমন সল্টলেকে, ঠিক তেমনি শাখাবাদ মেমোরিয়াল স্কুলেও বিভিন্ন জেলা স্ট্রং রুমগুলি ঘিরেও উত্তেজনার খবর আসছে। মূলত তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে তুমুল বাকবিতণ্ডায় উত্তাপ ছড়াচ্ছে ভোট গণনা পর্বে। বুথ ফেরত সমীক্ষা এবং যুযুধান দুই দলের প্রত্যাশা ঘিরে যথেষ্ট অস্থিরতা তৈরি হচ্ছে রাজ্যের রাজনৈতিক আবহে। ঠিক কি হতে চলেছে ২৬-এর ভোট গণনার চিত্র, তার সার্বিক সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইবো, এই মুহূর্তে রাজ্য রাজনীতি কার্যত একেবারে উত্তপ্ত বলা যেতে পারে। আগামীকাল রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ হতে চলেছে এবং তার আগে সারা রাজ্যে ভোট গণনার কেন্দ্রগুলি ঠিক কিভাবে সাজানো হয়েছে যদি বুঝিয়ে বলেন আমাদের। দেখো সৌমি, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই এ রাজ্যের প্রত্যাবর্তন না পরিবর্তন হচ্ছে সরকারের, সেটা জানা যাবে। মানুষ প্রচুর উৎকণ্ঠায় রয়েছে, সকলের মধ্যে একটা কি হয় ভাব। রাস্তাঘাট, ট্রেন, বাস, মেট্রো সর্বত্রই আলোচনা যে কারা আসছে সরকারে। এইবারে যে নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছে, সাম্প্রতিক অতীতে এরকম নির্বাচন কোথাও হয়নি। মানুষ দু হাত তুলে ভোট দিয়েছে, প্রায় 92-93% ভোট পড়েছে। এই পরিমাণ ভোট কোনো বাড়ি পড়েনি। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে, এসআইআর এর পরে এইবারে কেউ কোনো দল বলতে পারবে না যে এবারের ভোটে কোথাও জল রয়েছে। এবারে কিন্তু জল আর দুধ আলাদা করে দেওয়া হয়েছে, জল ফেলে দেওয়া হয়েছে। দুধটাই প্রকৃত আছে, একদম খাঁটি দুধ যেটা, সেটাই কিন্তু রয়েছে। অর্থাৎ যারা ভোট দিয়েছে সেই ভোটটা কিন্তু খাঁটি ভোট। এখানে কোনো ফলস ভোট নেই, এখানে কোনো রিগিং নেই। এটা কিন্তু ঘটনা। একটি কেন্দ্র শুধুমাত্র ফলতা, যেটা নিয়ে অভিযোগ উঠেছে, সেটার জন্য পুনর্নির্বাচন আগামী 21 মে হবে। এবং আরো দুটো জায়গায় 15টা, যেটা গতকাল আমরা দেখেছি যে পুনর্নির্বাচন হয়ে গেছে। অর্থাৎ নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করিয়েছে। এইবারে হচ্ছে গণনা কেন্দ্রে রেজাল্ট প্রকাশ হবে, ফলাফল প্রকাশ হবে, তার নিয়ে আমাদের উৎকণ্ঠা। নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা যেটা জানা যাচ্ছে, 294টা কেন্দ্র আমাদের, কিন্তু একটা কেন্দ্র ফলতা বাদ দিলে 293টা কেন্দ্রের ফলাফল ঘোষিত হবে। 293টা কেন্দ্রের ফলাফলের জন্য মোট 77টি গণনা কেন্দ্র হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এবার এই গণনা কেন্দ্রে কোথায় কি, সেটা যদি একবার আসি তাহলে আমি বলছি যে এই গণনা কেন্দ্রে মোট, তার মানে 293টা কেন্দ্র, কিন্তু কমিশন 294টার জন্য বিজ্ঞপ্তি জানিয়েছিল। এবং সেই বিজ্ঞপ্তি অনুসারে আমাদের যে টোটাল প্রথমে হয়েছিল যে 16টা জেলা, তারপরে হচ্ছে 7টা জেলা, 16 আর 7-এ হচ্ছে 23। এই 23টা জেলায় যেটা সেখানে হচ্ছে সব থেকে বেশি উত্তর 24 পরগনায় আসন রয়েছে 33টি আসন। এইখানে সব থেকে বেশি কাউন্টিং অবজারভার নিয়োগ করা হয়েছে। আমি তার আগে বলে দিই যে কতজন কোথায় কিভাবে কি নির্বাচনের গণনা কেন্দ্রে থাকছে। 165 জন কাউন্টিং অবজারভার নিয়োগ করা হয়েছে 77টা কেন্দ্রে। কাউন্টিং অবজারভারদের সাহায্য করবেন অতিরিক্ত অবজারভার, তারা সাহায্য করবেন। এবং এই যে 77টা কাউন্টিং কেন্দ্র, সেই 77টা কাউন্টিং সেন্টারে 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। এবং এই পুলিশ অবজারভারদের কাজ হবে যে বাইরে, গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার জন্য তাদেরকে রাখা হয়েছে। এবার এই নিরাপত্তা নিয়ে আমি পরে আসছি। যেটা আগে বলছিলাম যে উত্তর 24 পরগনায় সব থেকে বেশি অবজারভার নিয়োগ করা, কাউন্টিং অবজারভার নিয়োগ করা হয়েছে 33টি বিধানসভা কেন্দ্রের জন্য। 49 জন কাউন্টিং পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এরপরে রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেখানে রয়েছে 31টি আসন। এখানে মোট 45 জন পর্যবেক্ষক থাকবেন।
তারপরে আছে মুর্শিদাবাদের আসন 22টা, মুর্শিদাবাদের জন্য থাকবেন 33 জন পর্যবেক্ষক, এবং কলকাতা উত্তর এবং দক্ষিণ মিলিয়ে 11টি আসনের জন্য 12 জন কাউন্টিং অবজারভার নিয়োগ করা হয়েছে। এরকম করে প্রত্যেক জেলাতে পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছে। সব থেকে কম নিয়োগ হয়েছে আলিপুরদুয়ারে, 5টি আসনের জন্য 6 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এইবারে আমরা আসছি যে কিভাবে এই পুরো সিকিউরিটি কি করা হয়েছে সেটা আমরা বলছি। যেমন বলা হয়েছে যে গণনায় সম্পূর্ণভাবে ইভিএম এর থেকে যে স্ট্রং রুমে নিয়ে যাওয়া হবে, তারপরে এইভাবে যে গণনা প্রক্রিয়ায় সমস্ত বিষয়ে সাহায্য করবেন কারা না, পর্যবেক্ষকরা। হ্যাঁ, এবং এই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ হয় সেদিকেও তারা নজর রাখবেন। এছাড়া যে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে 77 জন, তারা গণনার দিনে নিরাপত্তা, গণনা কেন্দ্রের নিরাপত্তা, আইন শৃঙ্খলা দেখভাল করবেন। তবে গণনার দিন কোনোভাবেই গণনা কক্ষে তারা কিন্তু প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কমিশন, এবং তাদের প্রত্যেকে বাইরে থেকে কিন্তু অবজার্ভ করবেন পুরো বিষয়টা। এইটা একটা। দ্বিতীয়ত, যারা কাউন্টিং সেন্টারে কাউন্টিং এর জন্য যাবে, দলীয় প্রতিনিধি এবং দলের যারা প্রার্থী, প্রত্যেক দলের যারা প্রার্থী, তাদের জন্য প্রত্যেকের কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রথমে তাদেরকে কার্ড দেখিয়ে ঢুকতে হবে। কার্ড দেওয়া হয়েছে কিউআর যুক্ত কার্ড, মানে কিউআর কোড যুক্ত যে কার্ড সেটা দেওয়া হয়েছে। সেই কার্ড নিয়ে প্রথমে গেটে, তারপরে মূল গেটে, তারপরে যখন গণনা কেন্দ্রের ভেতরে ঢুকবেন তখন কিন্তু ওই কিউআর কোডের সঙ্গে মিলিয়ে তবে ঢোকানো হবে। এবং সেখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রত্যেক দলের জন্য কতজন হবে। 14টা টেবিল প্রত্যেক রাউন্ডের জন্য থাকছে, 14টা টেবিল গোনা হবে, এবং এই 14টা টেবিল গোনা হলে সেটাই হবে এক রাউন্ড। এবারে যতগুলো বুথ থাকছে সেই অনুযায়ী রাউন্ড হবে। সাধারণত 15 থেকে 20 রাউন্ডের মধ্যেই শেষ হয়। আর এইবারে প্রথম থেকেই কিন্তু যেটা ঠিক হয়েছে, অন্যান্যবার যেটা যে প্রথমে কিন্তু শুরুতেই পোস্টাল ব্যালট পেপার গোনা হতো, এবার কিন্তু সেটা হচ্ছে না। এবার ইভিএম মেশিন প্রথম গোনা হবে, তারপরে সব শেষে পোস্টাল ব্যালট গোনার কাজ হবে। সৌমি, একেবারে আরো একটি বিষয়ে জানতে চাইবো, ভোট গণনা নিয়ে রাজনৈতিক দলগুলির কাছ থেকে ঠিক কি বার্তা পাওয়া যাচ্ছে এই আবহে? দেখো, আমরা যদি দেখি যে রাজনৈতিক দলগুলো কি বার্তা, তাহলে আমার মনে হয় যে আমি আমার পিসিআর কে বলবো যে আজকে কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, আর আজকে কিন্তু বিজেপির এ রাজ্যের যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও একটি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। তো এই দুটো প্রতিক্রিয়া যদি একটু শোনানো যায়, আমি পিসিআর কে বলবো যে পরপর এই দুটো প্রতিক্রিয়া আমরা একটু শুনে নিই, তারপরে আমি এই আলোচনাটাই আসছি। সংযত থাকবেন, দিদির প্রতি ভরসা রাখুন, বাংলার মানুষের প্রতি ভরসা রাখুন। আমাদের মামাটি মানুষের সরকারই আমরা গঠন করছি এবং করব। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে শান্তভাবে সংযতভাবে থাকুন। এই পরিস্থিতির নির্বাচন হয়েছে, মানুষকে অভিনন্দন। 92% বেশি মানুষ পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন, এই প্রক্রিয়া থেকেছেন। তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ, সকলকে অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ থাকুক। পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিভাজন তো থাকবেই, কিন্তু রাজনৈতিক বিভাজন যেন সংঘর্ষের রূপ না নেয়। এই পরিস্থিতি একেবারে আমরা আবারও ফিরবো আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। হ্যাঁ, যেটা আমরা শুনলাম যে এই যে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংযত থাকতে বলেছেন সবাইকে, যে আমরা সরকারে আসবো, আমরা ফিরবো, সংযত থাকবো। এইটা তিনি কিন্তু আগেই বার্তা দিয়ে দিয়েছেন। আশা করি তারপরে শ্রমিক ভট্টাচার্য আজকে তিনি প্রেস কনফারেন্স করেছেন, তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে জয় নিয়ে তাদের কোনো সংশয় নেই। তবে দলীয় কর্মীদের তিনি অনুরোধ করেছেন যে কেউ হিংসার আশ্রয় নেবেন না, এবং হিংসার আশ্রয় নিলে দল তার প্রতি কোনো সমর্থন তাদের নেই, এটা স্পষ্টভাবে বলেছেন। এবং তিনি এই কথাটা বলেছেন যে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির পরিবর্তন চান। অতীতে যেমন
ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে এসেছিল, তার পুনরাবৃত্তি চাইছে না এই বাংলার বিজেপি। এবং জয়ের পরে যদি জয় তাদের আসবে, তারা আত্মবিশ্বাসী, এবং জয়ের পরে বিজেপি কর্মীরা যেন হিংসার আশ্রয় না নেন, বিভিন্ন জায়গায় মরিয়া হয়ে একটা রাজনৈতিক দল কিছু অবাঞ্ছিত লোকজনকে জড়ো করছে, কিন্তু এবারও সেই করে গন্ডগোল করা যাবে না, পরিষ্কার করে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে। এবং আমরা যদি একটু দেখি যে গত 2021-এর নির্বাচনে যে একটা রব উঠেছিল যে রাজ্যের সরকার পরিবর্তন হবে, হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন, কিন্তু আমরা দেখেছিলাম যে অবাঞ্ছিত ঘটনা ভোট পরবর্তী সন্ত্রাসে ঘটেছিল, তা খুবই দুঃখজনক। বহু মায়ের কোল খালি হয়েছে, এবং বিজেপি যেটা অভিযোগ করেছিল যে 2021 সালে ভোট পরবর্তী সন্ত্রাসে 27 দিনে 56 জন তাদের কর্মী খুন হয়েছে, এবং 27 জন মহিলা ক্যামেরার সামনে এসে তারা গণধর্ষণের কথা বলেছেন। তো এইবারে দুদফায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তাই এই অবস্থায় পশ্চিমবাংলার যাতে ভোট সংস্কৃতি এই যে পরিবর্তন একটা হয়েছে, এই পরিবর্তন যেন বজায় থাকে, এইটা কিন্তু আমাদের তরফ থেকেও আমরা সকলকে অনুরোধ করব। আমাদের ওঙ্কার বাংলা চ্যানেলের থেকে সমস্ত দলের কাছে এটা অনুরোধ করব, ভোট তো মিটে গেছে, কিন্তু তারপরে যেন একটা বন্ধুত্বপূর্ণ জায়গা, যেই দলই ক্ষমতায় আসুক, চিরকাল তো কোনো দল একবার ক্ষমতায় থাকতে পারে না, ক্ষমতার পরিবর্তন হবেই। সেই জন্যই নির্বাচন, এবং নির্বাচন মানুষের মৌলিক অধিকার। এইবারে মানুষ যেভাবে ভোট দিয়েছেন এবং মানুষ যাকে নিয়ে আসবেন, কোনো অভিযোগ কিন্তু এবার কেউ করতে পারবে না। যে দলই ক্ষমতায় আসুক, সে তৃণমূল আসুক বা বিজেপি আসুক, যে দলই ক্ষমতায় আসুক, তারা কিন্তু কেউ বিরোধী যে থাকবে সে কিন্তু কোনো রকম অভিযোগ এবার করতে পারবে না যে এ রাজ্যে যে ভোট হয়েছে সে ভোট নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে, এটা কিন্তু বলতে পারবে না। তাই ভোট সংস্কৃতি যখন মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে, তাই সকলের কাছে দু দল যেরকম আবেদন করেছে, প্রত্যেক মানুষের কাছে প্রত্যেকের আবেদন এটাই হওয়া উচিত যে আমরা ভোট যেরকম মিটে গেছে, শান্তিতেই সকলে থাকতে চাই, যে দলই ক্ষমতা আসুক আমরা সেইভাবে সহযোগিতা করব। সৌমি। দাদা, আরো একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে একেবারে ভোট গণনার আর কয়েক ঘন্টা বাকি বলা যেতে পারে, ঠিক তার আগে কিন্তু আজ আবারও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট সংলগ্ন তার দফতরে বুথ এজেন্ট, ভবানীপুরের কাউন্টিং এজেন্ট এবং কাউন্সিলর, ওয়ার্ড সভাপতিদের নিয়ে তিনি বৈঠক ডেকেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দিতে চাইছেন? কি বার্তা দিতে চাইছেন এখনো আসেনি, কিন্তু যে বার্তা নির্বাচন কমিশন গণনা কেন্দ্রে যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে দিয়েছেন, সেটা আমি একটু আলোচনায় নিয়ে আসছি। যেটা হচ্ছে যে কমিশন কিন্তু পরিষ্কার যারা গণনায় রয়েছে, যেরকম ভোটের সময় যারা নিরাপত্তার দায়িত্বে বা প্রশাসনিক লেভেলে যাদের ছিলেন, তাদেরকে বিভিন্নভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা এসআইআর পর্ব থেকে শুরু করে ভোট পর্বেও আমরা দেখেছি যে বিভিন্ন স্তরে নির্বাচন কমিশন তাদের মতন প্রশাসনিক লেভেলে তাদের মতন করে কিন্তু পুরো প্রশাসনটাকে বসিয়েছে, এবং আমলা বা যাই হোক প্রশাসনিক আধিকারিকদের সেখানে কিন্তু বসিয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বা যে দলই করেছে সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে অন্য আরেকজনকে সেই জায়গায় নিয়ে এসেছে। তো তেমনই গণনার ক্ষেত্রেও কিন্তু এটা শেষ স্তর, কারণ হচ্ছে নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনটা করেছে, সাধারণ মানুষ কিন্তু এটা তাদেরকে প্রশংসা করেছে, সমস্ত দলই প্রশংসা করেছে। এখন হচ্ছে লাস্ট দিন হচ্ছে নির্বাচনের কাউন্টিং। গত 2021 সালের নির্বাচনে যদি আমরা দেখি, কাউন্টিং নিয়ে কিন্তু প্রচুর অভিযোগ উঠেছে। সে সরকার পক্ষে যারা রয়েছে তারাও যেমন নন্দীগ্রাম নিয়ে অভিযোগ করেছে, আবার বিরোধী বিজেপির প্রচুর মামলাও হয়েছে এই নিয়ে। তো সেই বিষয়টা বিশেষ করে কাউন্টিং যেখানে হয় ভেতরে গণনা কেন্দ্রে, সেখানে কিন্তু যারা গণনা কেন্দ্রে যায় তারা জানে সেখানে কি পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এইবারে পুরো জিনিসটাই কিন্তু খোল লঞ্চে বদলে ফেলে দেওয়া হয়েছে। এবং যারা গণনা কেন্দ্রে থাকবেন, গণনার কাজে নিযুক্ত থাকবেন, তাদেরকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তারা তো সরকারি কর্মী। এই সরকারি কর্মীদের একদম কড়া হুঁশিয়ারি দিয়ে কমিশন জানিয়েছে যে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে যদি কারোর গাফিলতি প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রে তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সরকারি কর্মীরা কড়া শাস্তির মুখে পড়বেন। এবং কমিশনের যে নির্দেশ, যে রুলস, যে রেগুলেশন, সংবিধান মতো যেগুলো রয়েছে,
সেই মতো যদি কাজ না করে, গাফিলতি উঠে আসে এবং তা যদি প্রমাণ হয়, তাহলে কিন্তু পরিষ্কার কথা চাকরি যাবে। যেমন এই যে আমরা যদি একটু দেখি যে দক্ষিণ 24 পরগনা ফলতা বিধানসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের গাফিলতি কিন্তু ধরা পড়েছে এবং তাদের কিন্তু শাস্তির মুখে পড়তে হয় বলেই কমিশন সূত্রে এখন জানা গেছে। এখন এই যে 77টা কেন্দ্র, এই 77টা কেন্দ্রে ভোট গণনা শুরু হওয়ার আগে সমস্ত ইভিএম গুলো রয়েছে কিন্তু স্ট্রং রুমে। তাই এই স্ট্রং রুম থেকে গণনা কেন্দ্রে যাওয়া এটা একটা বড় কাজ। এখানে জানে কোনো রকম মিসিং না হয়, ইভিএম মিসিং এর অভিযোগ না ওঠে, সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে কমিশনের যে গাইডলাইন, সে গাইডলাইন মেনে স্বচ্ছতা এবং সততার সঙ্গে নিশ্চিতভাবে কাজ করতে হবে। কোনো রকম ভুল যাতে না হয়, বারবার করে তাদের সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা মেনেই কিন্তু কাজ করতে হবে। যদি কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে সেখানে যিনি কাউন্টিং নিয়ে দায়িত্বে রয়েছেন, অর্থাৎ কাউন্টিং অবজারভার, সেই কাউন্টিং অবজারভার কিন্তু পুরো পরিস্থিতিটা সামলাবেন এবং তারই উপরেই পুরোটা কিন্তু দায়িত্ব। যদি দেখা যায় যে কোনো কর্মী ইচ্ছাকৃত কোনো ভুল করেছেন, তাহলে সেক্ষেত্রে তাদের যদি গাফিলতি সামনে উঠে আসে, তাহলে কিন্তু কঠোরভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সেখানে চাকরি পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন সূত্রে কিন্তু এটা বলে দিয়েছে। এখন দেখা যে সুষ্ঠুভাবে যাতে গণনা হয়, সেদিকে আমাদের নজর থাকবে। হ্যাঁ সৌম্য। দাদা, আরো একটি বিষয় জানতে চাইবো, জেলার দিকের খবরের সম্পর্কে জানতে চাইবো। জেলা থেকেও কিন্তু বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসছে। সেক্ষেত্রে বলা যেতে পারে পূর্ব মেদিনীপুরে সেই খবর বেশি উঠে আসছে। পূর্ব মেদিনীপুরে 144 নম্বর ধারা জারি করা হয়েছিল, এবার সেখানে 163 নম্বর ধারা জারি করলো কমিশন। ঠিক কেন কমিশনকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো, কি পরিস্থিতি সেখানকার? দেখো, এখন হচ্ছে 144 ধারা, যা বিএনএস এ 163 ধারাও তাই, বিএনএস চালু হওয়ার পরে। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে সমস্ত কাউন্টিং কেন্দ্রেই কিন্তু 200 মিটারের মধ্যে 163 জারি করা আছে। 5 জনের বেশি জমায়েত করা যাবে না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং 5 জনের বেশি যদি জমায়েত হয়, সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষীরা যে কোনো রকম ব্যবস্থা নিতে পারে, এটা একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে। কাউন্টিং কেন্দ্রের সামনে 5 জনের বেশি কিন্তু জড়ো করা যাবে না। আর দেখো, যে সমস্ত এই মেদিনীপুর বলো বা অন্যান্য জেলায় যে সমস্ত ঘটনা উঠে আসছে, আমরা দেখেছি যে 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 ঘটনাগুলো উঠে আসছে, সেই ঘটনাগুলো কিন্তু সবটার মধ্যে একটা পলিটিক্স, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে প্রশাসনকে চাপে রাখা, রাজনৈতিক দলের তরফ থেকে প্রশাসনকে চাপে রাখা, যে আমরা কিন্তু নজরদারি করছি, কেউ যেন কোনো পক্ষপাতিত্ব না করতে পারে। অর্থাৎ একদিকে যেমন তৃণমূল এটা করছে, তেমন অন্যদিকে বিজেপিও কিন্তু এই জিনিসটা করে যাচ্ছে, যে পক্ষপাতিত্ব যাতে না হয়, সেই কারণেই কিন্তু এই দুপক্ষই কিন্তু এই প্রশাসনের ওপরে জেলায় জেলায় এই চাপটা রাখছে, যে যাতে প্রশাসন কারোর হয়ে কাজ না করে। একেবারে অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা এবং তার আগে কিন্তু কার্যত উত্তপ্ত রাজ্য রাজনীতি, বাংলার রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই ঝড় উঠছে বলাই চলে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের ভাগ্য নির্ধারণ হবে। এখন দেখার আগামীকাল ঠিক কি হতে চলেছে, সেদিকেই নজর রয়েছে রাজ্যবাসীর।